বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী আজ। আজ গোটা দিনটাই রবিময় থাকার কথা, দেশের এই প্রান্তে ছিল তাই। একসময় ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভ্রাতৃত্ব অটুট রাখতে রাখি বন্ধন উৎসবের প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদের ওপর ভারতের প্রত্যাঘাতের আবহে সমগ্র দেশবাসীকে এক থাকার পথ দেখায় রবি ঠাকুরের জাতীয়তাবাদ। নিরীহ পর্যটকদের ওপর হামলা এবং জঙ্গিদের মদত দেওয়ায় ভয়ঙ্কর পরিণাম পাকিস্তানকে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তানকে যেভাবে জবাব দিয়েছিল, তেমনি আজও সেই শক্তি দেখানোর সময়। শুধু সামরিক শক্তি নয়, এদেশের মানসিক শক্তি, দেশবাসীর ঐক্যের শক্তি দেখানোর। বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে কবিগুরুর স্বদেশ ভাবনা আমাদের প্রেরণা যোগায়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে একজন কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, ছোট গল্পকার, নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী এবং একজন দার্শনিক। 1861 সালের 7ই মে বাংলার হিসেবে 1268 সনের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি লিখেছিলেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবারে চাই। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ এই সুন্দর ভুবনকে কবি বিদায় জানালেও তার অমর সৃষ্টির মাধ্যমে তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। আজ গুরুদেব বেঁচে থাকলে হয়তো দেখতেন যে 25শে বৈশাখ বাঙালির জীবনে প্রধান এক সাংস্কৃতিক পার্বণের রূপ নিয়েছে। তবে এবারে রবীন্দ্র জন্মজয়ন্তীর গুরুত্ব যেন একটু ভিন্ন। ভারত পাকিস্তান যুদ্ধের এই পরিস্থিতির মাঝেও আজ যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। জাতীয় সঙ্গীতের স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবির স্বদেশ ভাবনার সব রচনা দেশবাসীর জীবনে আজও কিভাবে গুরুত্বপূর্ণ, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গবেষক ডক্টর আশিস বৈদ্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা বাচিক শিল্পী নন্দিতা ভট্টাচার্য। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ডক্টর বৈদ্য, প্রথমে আপনার কাছে আসি যে ভারত পাকিস্তান যুদ্ধের যে এই পরিস্থিতির মধ্যে এবারের যে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন, এবং সেটাকে আপনি কোনোভাবে আলাদাভাবে দেখছেন কি এই পালনের ধরনটা? এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। পরিবেশ এবং পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের মানসিকতার কখনো বিমর্ষতা আমাদেরকে খানিকটা হলেও আচ্ছন্ন করে, কখনো আনন্দ আমরা আপ্লুত হই ঘটনাক্রমে। ব্যাপারটা হচ্ছে কি, এখনকার মানুষ তো একক কিছু নয়, সামাজিক বন্ধনে বন্ধী, রাষ্ট্রীয় বন্ধনে বন্ধী। আপনি ঐক্যসূত্রের কথা বলছিলেন, সেই এক কার্যে সপিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। তো এক মানে রবি ঠাকুর 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তার প্রধান যে লক্ষ্যটা ছিল হিন্দু মুসলমানের ঐক্য সাধন। কারণ তিনি তখনকার প্রেক্ষাপটে ভেবেছিলেন, সঠিকই ভেবেছিলেন, যে ভারতবর্ষের হিন্দু এবং মুসলমান একই বৃন্তের দুটি কুসুম। এটা কাজী নজরুল ইসলাম লিখেছেন। তো এক জায়গাতে আমরাও মনে করি যে আমাদের চোখের একটি তারা নজরুল ইসলাম, আরেকটি তারা আমাদের রবি ঠাকুর। এবং কখনো কখনো এটাও বলতে পারি যে রবি ঠাকুরের স্থান হয়তো আরো একটু উঁচুতে। আমাদের যদি তৃতীয় নয়ন থাকতো হয়তো আমাদের উপরের চক্ষু তারাটাই বলতাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে প্রশ্নটা করলেন, তো এই ধরনের একটি সংকটে আমরা 1905 খ্রিস্টাব্দে পড়েছিলাম, যখন বাংলাকে ভাগ করার মূল উদ্দেশ্যটা যদি প্রশাসনিক হতো, আমাদের ত্রিপুরার 4টা ডিস্ট্রিক্টকে 8টা করা হয়েছে, এটা প্রশাসনিক দৃষ্টিকোণে, কোনো অন্য কোনো মতলব ছিল না। বা 10টি সাব ডিভিশন, আজকে অনেকগুলো সাব ডিভিশন হয়েছে। ব্যাপারটা এরকম ছিল না। মূল ব্যাপারটা বুঝতে পেরেছিল সকলেই যে বাঙালিকে ভাগ করে
ডিভাইড অ্যান্ড রুল যাকে বলা হয়, তখন থেকে শুরু হয়েছিল ব্যাপারটা। তো নানা প্রভিন্সে ভাগ করে নানা দিকে জুড়ে দিয়ে কিছু পুরুলিয়া টুরুলিয়া এসব অঞ্চলগুলো সিংভূম মাংভূম সব বিহারের সঙ্গে যুক্ত করে দিয়ে বাংলার একটা অংশ ওদিকে দিয়ে দিল, একটা অংশ এদিকে দিয়ে দিল, একটা অংশ আসামের সঙ্গে জুড়ে দিল, একটা অংশ সিলেট শুদ্ধ আসামের সঙ্গে জুড়ে দিল। এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করে বাঙালি জাতির জাতীয় ঐক্য, জাতীয় মানে মৈত্রীবোধ বা যে শক্তি সেটাকে বিলম্বিত করার চেষ্টা হয়েছিল। সুতরাং অপচেষ্টার শুরু 1905 খ্রিস্টাব্দে হয়েছিল, কিন্তু এইভাবে নগ্নভাবে হয়নি 1947, 46 বা 45-এর মতো। আমরা এই জন্য নোয়াখালীর দাঙ্গা দেখলাম, গ্রেটার ক্যালকাটা কিলিং দেখলাম, তখন ব্যাপারটা এইরকম, মানে দুইটি সম্প্রদায় রইল না, এবার দুটি জাতি হয়ে গেল। এর নাম দেওয়া হলো দ্বিজাতি তত্ত্ব, যে হিন্দুরা একটা জাতি, একেবারে আনসাইন্টিফিক, সারা পৃথিবীতে কেউ অ্যাকসেপ্ট করে না এটা। মুসলমানরা একটা জাতি, ধর্মীয় ব্যাপার না। এখনো বলছে আধুনিক মানে 2025 সনে এসেও বাংলাদেশ থেকে অনেক ওয়াজ মহফিলে অনেক কি বলবো মোল্লা মৌলবীরা চিৎকার করে বলছে আমার একটা আলাদা জাতি, মুসলমানরা একটা আলাদা জাতি। অতএব পাকিস্তান আমাদের প্রকৃত বন্ধু, আমাদের 71-এ আমরা এত সাহায্য করে তাদেরকে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র এনে দিলাম, মানে তারাই অর্জন করে সাহায্য করলাম। সব ভুলে টুলে তাদের নিউ জেনারেশনকে বোঝানো হচ্ছে যে আর্থিক লাভের জন্য পরিচালিত করা হচ্ছে। অতএব আপনার যে প্রশ্নটা সেটি হচ্ছে এই বর্তমান আবহে আমরা রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, নানা জায়গাতে হচ্ছে, আবার কোনো কোনো জায়গাতে ক্যান্সেল হচ্ছে। অনেকগুলো জায়গাতে খবর পেয়েছি তারা রবীন্দ্র জয়ন্তীটা এখন এই আবহে করবে না, পরে হয়তো করবে, অন্যভাবে করবে। তো সেই যাই হোক, বাংলাদেশেও দেখলাম যে রবীন্দ্র জয়ন্তী যে ছায়ানট করতো, যেভাবে করতো সেভাবে করেনি, করতে পারেও নি। সেখানকার রাষ্ট্রপতিকে ছাত্র নেতারা 21শে ফেব্রুয়ারিতে শহীদ বেদিতে গিয়ে মাল্যদান করতে দেয়নি। ব্যাপারটা এইরকম সার্কামস্টেন্সে আমরা এখন আছি সারা পৃথিবীতে। এটার এফেক্ট তো সারা পৃথিবীতেই পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সাংবাদিক হিসেবে আপনারা বেশি জানেন। তো আপনার প্রশ্নের একটাই উত্তর যে রবীন্দ্র জয়ন্তী আমরা করি। আজকে সকালেও আমরা রবীন্দ্র জয়ন্তীর একটা অনুষ্ঠানে গিয়েছি। আমরা যখনই সুযোগ পাচ্ছি সেখানে যাচ্ছি। যারা যেতে পারছে না তারা বাড়িতে ফটো একটা বসিয়ে ফুল টুল দিয়ে তার শ্রদ্ধাটা জানাচ্ছেন। অর্থাৎ রবি ঠাকুর আমাদের অন্তরে রয়েছে। ঠিক, আরাধ্য দেবতার মতো রবি ঠাকুরকে পুজো করার যে একটা বিশেষ দিন, বা আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে রবি ঠাকুর জড়িয়ে আছেন, সেই জায়গাটা, সেই পুজোটা থেকে কখনো আমরা রবি ঠাকুরকে বঞ্চিত করছি না। না না, সেটা হতেই পারে না। আসছি আপনার কাছে আরো একবার। দিদি রয়েছেন, নন্দিতা রয়েছেন আমাদের সঙ্গে। বর্তমান পরিস্থিতির মধ্যে দিদি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবির যে স্বদেশ ভাবনার যেসব রচনা আমাদের কিভাবে উদ্বুদ্ধ করে বলে আপনার মনে হয়? আর আপনার সামনে কবিগুরুর প্রিয় দুটো বই, হ্যাঁ বই তো রয়েছেই, সেগুলো সেখানে, আর কবির রচনা দিয়ে যদি আপনি আমাদের একটু শোনান স্বদেশ ভাবনার কোনো রচনা, এবং সেই রচনাটা আজকের দিনে, মানে আজকের বর্তমান পরিস্থিতিতে কিভাবে মানে গুরুত্বপূর্ণ আপনি বলে মনে করেন? আসলে যে মানুষটি আমাদের কাছে এখন আর মানুষ নন, একটু আগে যে কথাটা উঠে মহামানব কিংবা তারও উপরে কিছু, সেই ঠাকুর কথাটা আক্ষরিক অর্থে আমাদের জীবনে ঠাকুর হয়ে গেছেন উনি। তার জন্মদিন শুধু নয়, আমাদের কাছে তিনি প্রতিদিনের ঈশ্বর এখন। আর এই যে মানুষটির লেখা গান দুইটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত, তার স্বদেশ ভাবনা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। তার স্বদেশ চেতনা নিয়ে, স্বদেশ ভাবনা নিয়ে, এটা অবধারিত, তাই না? মানে এতটাই উদ্বুদ্ধ। এখন কবি যেটা বলেছেন, জন্মদিন আসে বারে বারে, মনে করাবারে যে এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। কিন্তু তারপরেও প্রতিদিন তো আলোকিত পুলকিত হয় না। যেমন এখন সময়টা, ঠিক আজকের 2-3 দিন ধরে যে একটা সময়ে আবহে আমরা রয়েছি, সেখানে আমরা হয়তো আবার ঘুরে ফিরে, আমরা মূলত আমাদের সেনাবাহিনীর উপর ভরসা, এখন আমাদের সবটা নজর তাদের উপর, কিন্তু আমাদের অন্তরের যে শক্তি, সেই শক্তি কিন্তু আমরা, দেখুন কত আগে লিখে গেছেন, এ ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ, তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা, অনির্বাণ ধর্ম আলো সবার ঊর্ধ্বে জালো জালো সংকটে দুর্দিনে হে, রাখো তারে অরণ্যে তোমারই পথে, বক্ষে বাঁধি দাও তার বর্ম তব নির্বিদার, নিঃশঙ্কে যেন সঞ্চয়ে নির্ভীক।
পাপের নিরখী জয়, নিষ্ঠা তবুও রয়, থাকে তব চরণে অটল বিশ্বাসী। একদম বেশ, মানে সরাসরি দেশকে নিয়ে এরকম বহু রচনা তার রয়েছে। ভারতের কথা বলছেন। এই রবীন্দ্রনাথকে নিয়েও কিন্তু কখনো এরকম প্রশ্ন উঠেছিল যে তিনি জমিদার পুত্র, সাধারণ মানুষের কথা ভাবেন না, ওনার মধ্যে কতটা দেশভক্তি আছে, কারণ তিনি যুদ্ধে যাননি, কখনো অস্ত্র হাতে করেননি। অস্ত্র কি ওই রকম? রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনাটা কিন্তু একটু অন্যরকম ছিল। তিনি সমাজ চেতনা, যেটা মানুষকে চেয়েছেন যে মানুষ দেশকে, আমি বললাম বলে আপনি কেন দেশকে ভালোবাসবেন, সেই চেতনাটুকু যেন জাগ্রত হয় মানুষের মধ্যে, লেখাপড়া শিখে সেই বোধটুকু জাগ্রত করা, সেটা ছিল তার মূল স্বদেশ ভাবনা, আমি যতটা বুঝি। ওকে, ডক্টর বৈদ্য, এই যে জাতীয়তাবাদ নিয়ে কবির কি ভাবনা ছিল, বা এই যে বলা হয় স্বদেশ ভাবনার তো কবির প্রচুর রচনা আছে, সেটা কবিতা হোক, গান হোক, আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় চিন্তা, জাতীয় ভাবনা, সেটি অন্যদের অনেকের থেকে খানিকটা পৃথক। কেন পৃথক বললাম? আমরা যেমন, আমাকে যদি বলেন তো জাতীয়বাদ বলতে আমি বলবো ভারতীয়, আই এম ইন্ডিয়ান, খুব গর্বের সঙ্গে বলবো। তারপর আমি বলবো আমি পৃথিবীর মানুষ, সব দেশে মোর ঘর আছে, সে দেশ মরি খুঁজিয়া, দেশে দেশে আছে পরমাত্মীয়, সন্ধান লব দুজিয়া, কবি ঠাকুর লিখেছেন। প্রথম বৈশ্বিক মানুষ পরে হবো, প্রথম আমি ভারতীয়, এটা বলে গর্ববোধ করি, এবং আমাকে ওই আইডেন্টিফিকেশনটা এভাবে করা হয়। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে তার জাতীয়তা বোধ, তিনি নিজেই বলেছেন, তো আমি আমার সোনার বাংলা তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস বলেছেন। বাংলাকে নিয়ে বাংলার প্রাণ, বাঙালির প্রাণ, বাঙালির বলেছেন। বাঙালি নিয়ে অনেক কবিতা এবং গান তিনি অজস্র লিখেছেন, কিন্তু এই কথাটাও অনেক জায়গাতে বলেছেন, আমি কিন্তু ক্ষুদ্র খণ্ডিক, মানে আমার চেতনাকে, আমার বোধকে, আমার চিন্তা ভাবনাকে কোনো ক্ষুদ্র গণ্ডির মধ্যে তোমরা বাঁধতে যেও না, আমাকে শুধু বাঙালি বলে কোনো অভিধায় এটাকে চিহ্নিত করো না, গণ্ডিবদ্ধ করো না, সংকীর্ণ করো না। আমাকে, আমি বাঙালি নিশ্চয়ই, কিন্তু তারপরে আমি একজন ভারতীয়, তারপরে আমি একজন বিশ্ব নাগরিক। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে তার যে মেসেজটা আমরা উপলব্ধি করে, প্রথমে বললাম রবীন্দ্রনাথ, তারপর বললাম কবিগুরু, তারপর বললাম বিশ্বগুরু, তারপর বললাম বিশ্বকবি, বিশ্বকবি বললাম তাকে, তো বিশ্ব মানবতার মূর্ত প্রতীকও বললাম। তাহলে কনসেপ্টটা কোথা থেকে কোথায় চলে গেল? ক্ষুদ্র আমি নই, বৃহৎ আমি। এটা অবশ্য উপনিষদ থেকে তিনি এটা পেয়েছেন, এই চিন্তাটা। উপনিষদের মধ্যে আছে যে মানে চরৈবেতি, এগিয়ে চলো, মানে সবাই মিলে মিশে এগিয়ে চলো, কোনো উঁচু নিচু ভেদ ভেদাভেদ নেই, ওদেশ ওদেশ, এদেশ ওদেশ। এটা হচ্ছে সাময়িক একটা ব্যবস্থা, একটা গণ্ডি এঁকে দিলাম, এটা ত্রিপুরা, এটা বাংলা, এটা হচ্ছে কতগুলো প্রশাসনিক ব্যবস্থার জন্য, মানে কোনো গণ্ডিতেও নিয়ে আবদ্ধ থাকতে না। আমরা মানুষ হিসেবে এক, মনুষ্যত্ব এক। আজকে এখানে ধরেন চলছে বাংলাদেশ বলছি, পাকিস্তানের উপরে গোলাবর্ষণ চলছে, পাকিস্তানের গোলাবর্ষণ করছে। সুতরাং এই যে এখানে হচ্ছে, আমরা এখানে বসে বসেও আমাদের মনের একটা অংশ ওখানে পড়ে আছে, কেননা ওখানে লড়ছে যারা, তারা আমাদের ভাই, ওখানে মরছে যারা, তারাও আমাদের ভাই, মারছে যারা, তারাও ভাই, যারা মারছে তারাও ভাই। আমরা মনে করছি না যে তারা শত্রু, তারা ভুল বুঝে আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করছে, আমরা তাদেরকেও ভাই মনে করছি, কারণ সে বিশ্ব নাগরিক। এই পৃথিবীর মাটিতে, ধরণীর মাটিতে, এই আকাশের নিচে একই আকাশে আছে। পাখি যখন উড়ে, কত কাঁটা তার, বা কত কোনো বেড়া, কোনো কিছু তো আটকাতে পারে না, বাতাসকে আটকাতে পারি না। তো ঐশ্বরিক যে শক্তি বা ঐশ্বরিকের যে চিন্তা বা বৈশ্বিক চিন্তা, সেটা কোনো সংকীর্ণতার মধ্যে। এই জন্য তিনি বলছেন, খণ্ড ক্ষুদ্র রাখে নাই যারে খণ্ড ক্ষুদ্র করি, মানে আমাকে, আমি সেই স্বর্গে করো জাগরিত, আমাকে সেই স্বর্গে নিয়ে জাগরিত করো বা উত্তরিত করো, যেখানে কোনো চেতনা, চিন্তা ভাবনা সংকীর্ণতার ক্ষুদ্র আকারে নেই, আবদ্ধ নেই। তো তার চিন্তাটা, তার জাতীয়তা ভাবটা এরকম যে থাকবো ভারতবর্ষে, তার জন্যই তার একটি কবিতাই যথেষ্ট, ভারতবর্ষ কবিতাটা। হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সকল দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। এইরকম কবিতা তো কেউ লিখতে পারেননি, কেউ বলতে পারেননি। আবার এই কথাটাও বলতে পারেননি, আজি হতে 100 বর্ষ পরে কে পরিচয় মোর কাব্যকানি কৌতূহল ভরে। 100 বছর পরে আমার কবিতা পড়বে, এই পর্যন্ত পৃথিবীতে কোনো কবি দাবি করতে পারেননি। তিনি দাবিটা করতে কবিগুরু করে গেছিলেন। হ্যাঁ, ঠিক। আমরা যখন যুদ্ধের আবহে আজ রবীন্দ্র জন্মজয়ন্তীর কথা আলোচনা করছি, বা রবীন্দ্র জন্মজয়ন্তীকে নিয়ে আলোচনা করছি, রবি ঠাকুরকে নিয়ে আলোচনা করার জন্য শুধু এই কয়েকটা মিনিট বা কয়েকটা ঘন্টা যথেষ্ট তো কোনোভাবেই নয়।
রবীন্দ্র ঠাকুরকে নিয়ে আলোচনা করার জন্য দিনের পর দিন বা মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। অনেকেই বলেন যে কবিগুরুকে চিনতে এক জনম লেগে যায়, ভালো করে কবি গোটা জীবন কাউকে চেনা যায়। কিন্তু তারপরে যখন দিদি এখন এই মুহূর্তে আপনার কাছে একটা ভিন্ন আলোচনায় আমি একটু আসতে চাইছি যে কবি ওনার রচনায় নারীদের সর্বোচ্চ স্থানে বসিয়েছেন, ওনার সব রকম রচনায়। এখন আজ আমরা যখন অপারেশন সিঁদুর দেখছি, সেখানে নারীদের কৃতিত্ব সারা দেশ গর্বিত, নারীদের কৃতিত্বে। আমরা দেখলাম সেদিন সাংবাদিক সম্মেলন যখন শুরু হয় তখন। তো কবিগুরু যে নারী ক্ষমতায়নের স্বপ্ন দেখেছিলেন, আজ সেটা কতটা আমার দেশে, আমার ভারতবর্ষে সেটা কতটা বাস্তবায়িত বলে আপনি মনে করছেন? বাস্তবায়িত হচ্ছে যে না তা তো বলবো না, অবশ্যই হচ্ছে। মানে এই দুজন যখন আমাদের সামনে তাদের বার্তা দিলেন, গর্বে আমরা সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা আমাদের বুক ফুলে উঠলো একদম। কিন্তু তারপরেও আজকে থেকে কত বছর আগে রবীন্দ্রনাথের কিন্তু উপন্যাসে, তার ছোট গল্পে, তার কবিতায় কিন্তু আমরা বারবার দেখেছি। ইভেন এই যে আমাদের যে সেই লড়াই ছিল, স্বাধীনতার লড়াই, আমরা দেখেছি তার বিভিন্ন চরিত্রগুলো মেয়েরা পেছন থেকে সাহায্য করেছে, বহু চরিত্র রয়েছে। তো সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে তো বটেই, কিন্তু যতটা যেভাবে তিনি দেখেছিলেন, চেয়েছিলেন, সেই জায়গাতে আসতে আমার মনে হয় সেই পূর্ণ মানসিকতাটা আমাদের সকলের এখনো গড়ে ওঠেনি। কোথাও হয়তো আমাদের খামতি থেকে যাচ্ছে এখনো। আমরা কোথাও হয়তো নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিলে অধিকার হে বিধাতা, প্রশ্ন তুলেছেন তিনি বিধাতার কাছে যে কেন এই ডিসক্রিমিনেশন, বৈষম্যটা কেন। এবং বৈষম্য আমরা জানি বৈষম্য বিধাতার সৃষ্টি নয়, বৈষম্যটা মানুষ সৃষ্ট। কাজেই সেই জায়গাতে আমার মনে হয় লড়াই আরো কিছু বাকি রয়েছে। বাইরের শত্রুর সঙ্গে লড়াই যেমন আছে, এই জায়গাতে, কারণ এখন আমি এই কথাটা প্রায় বলি, হয়তো রিপিটেশন হয়ে যাবে, যে এখনো বলা হয় খুব বেশি, মানে মেয়েদের তোলা হচ্ছে, বলা হচ্ছে ঠিক আছে অর্ধেক আকাশ নারীর, অর্ধেক পুরুষের। কেন বাবা, ওয়াই অর্ধেক? অর্ধেক কেন হবে? পুরো আকাশ আমার, পুরো আকাশ তোমার। এত বড় পৃথিবী, এত বড় আকাশ, এখানে ভাগাভাগির তো কোনো প্রশ্নই ওঠে না। মানে এখানে নারীদের ক্ষমতায়নের কথা বললেও সেখানে একটা ভাগ করে দেওয়া হচ্ছে, সেই ভাগটা যেন আমি দিলাম তোমাকে, এরকম একটা ব্যাপার, যেন তুমি নিজে কৃতিত্বে পাওনি, তোমাকে এখনো এরকম একটা ভাব অনেকের মধ্যে রয়ে গেছে, যেন আমি দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি বলেই তুমি ওই জায়গাটা পেয়েছো। এই সূক্ষ্ম একটা ব্যাপার কিন্তু একটা বৃহৎ অংশের মানুষের মধ্যে এখনো কাজ করে আমার মনে হয়। ওকে, ডক্টর বৈদ্য, আপনার কি মনে হয় এই জায়গাটাতে, এই যে কবিগুরু যেভাবে নারীদের, ওনার রচনায় যেভাবে নারীদের একটা সর্বোচ্চ স্থানে বসিয়েছেন, সবকিছুতে একটা প্রাধান্য পেয়েছেন নারীরা, সেটা সামনে থেকে হোক বা পরোক্ষভাবে হোক, নারী সব জায়গাতেই ওনার ইয়েতে ছিল, রচনাতে ছিল। এখন আমাদের আজকের ভারতবর্ষে আমরা যখন নারীদের দেখি, নারীদের প্রতি অন্যায়, নারীদের প্রতি যে অবিচার যে হচ্ছে না, তা কিন্তু এখন আমরা সেটা বলতে পারছি না গর্ব করে। কিন্তু তারপরও যখন এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আমরা যখন দেখছি যে একজন কর্নেল, সেনাবাহিনীর একজন অফিসার, একজন উইং কমান্ডার আমাদের বিদেশ সচিবের দুপাশে বসে সাংবাদিক সম্মেলন করছে, দেশকে জানান দিচ্ছে যে কিভাবে শত্রুদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তাও নারীদের লিডারশিপে, সেটা কিভাবে দেখছেন? আমি দেখছি এভাবে, আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখছি, নেতিবাচক এখানে কিছু দেখছি না। কেন বলছি, আমি যুক্তি দেখাচ্ছি। আপনি ধরুন মানে বৈদিক যুগ, আমি তিনটা যুগকে কাছাকাছি কম্পেয়ার না করলে কিন্তু এটা কথাটার উত্তর ঠিক মতো পাওয়া যাবে না। বৈদিক যুগে অপলা, ঘোষা, বিশ্বভারা, লোপামুদ্রা, যারা বিশ্বভারা, লোপামুদ্রা, মৈত্রী, গার্গী, এরা যথেষ্ট সম্মান পেয়েছিলেন এবং তারা স্বামীদেরকে পরাজিত করেছেন তর্কযুদ্ধে। একটা সময় তারা, যদি সমাজে তো এটা বিরাট একটা কথা বলবেন না, আমি আমারটা শেষ করি। ঠিক আছে ভাই, বলুন। সেটা হচ্ছে এইরকম। তো একটা ব্যাপার হচ্ছে কি, সিচুয়েশন, তখনকার একটা সময় আপনি দেখেন দেবদেবীদের সেখানে মনসা, আমি যদি এখন আক্রমণ করতে চাইব না, মনসা পূজাটা কিভাবে আদায় করে নিয়েছেন, তার শক্তিমত্তা দেখিয়ে। চাঁদ সওদাগর সহজে কিন্তু দিতে চাননি, কিন্তু আদায় তো করেছেন, আদায় করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনার এই বৈদিক যুগটা যদি ধরি, তখন মেয়েরা যে স্বাধীনতাটা পেয়েছে, যে এইটুকু শক্তি তারা দেখিয়েছে, মধ্যযুগে আবার সেটা তিরোহিত হয়ে গেছে। এটা হিন্দু সমাজে, মুসলিম সমাজে আপনি ক্রুসেডার নাম শুনেছেন, ধর্মযুদ্ধ, ইউরোপ কান্ট্রিতে
যুদ্ধে যাওয়ার সময় মেয়েদের কোমরে লোহার বেল্ট পরিয়ে দিয়ে যাওয়া হতো। সারা পৃথিবীব্যাপী এই একটা ব্যাপার চলে এসছে মধ্যযুগে। এই দেখে মুসলিম আগ্রাসনের পরে সেখানে যেমন ধরুন শিক্ষা দীক্ষা নানা দিক থেকে পিছিয়ে ছিল, ওগুলো অস্বীকার করলে আবার হবে না। আমি কোন জায়গাটা বোঝাবার চেষ্টা করছি, একটু ধরার চেষ্টা করুন। সেখানে মধ্যযুগে আমরা দেখলাম যে মেয়েরা স্বেচ্ছায় আজও বাংলাদেশে কিংবা বিভিন্ন জায়গাতে বোরকা পরার জন্য তারা আন্দোলন করছে। আমরা যেখানে মানে 3 তালাক বাদ দিতে চাইছি বা দিলাম সাংবিধানিকভাবে, 3 তালাক থাকুক বলার লোকও আছে। বোরকা এবং এটা কি বলে যে মেয়েরা যে পরে হিজাব আন্দোলন, মানে হিজাব পড়তে দিতে হবে। কোনো কোনো কলেজে ড্রেস কোড দিয়েছে, মানে মেয়েদেরকে আপনি কোথাও কোথাও দেখবেন যে আপনি তাদেরকে ফ্রি হ্যান্ড দিচ্ছেন, করার নিতে রাজি না বা অপোজ করছে যে আমাদের ধর্মের উপর আঘাত করছে বা ইয়েতে, সেটাও বাদ দেন। এবার চলে আসেন আজকের আমাদের ত্রিপুরার কথাই বলি। এখানে 50-50 রিজার্ভেশন আছে বা পঞ্চায়েতের ক্ষেত্রে, গাঁও পঞ্চায়েতের প্রধান। আবার এটাকে রোটেশনালি হয়, এটা যদি এই বছর ছেলে হয়, এই 5 বছর জন্য ছেলে প্রধান হলে আগামী 5 বছর একটা মেয়ে হবে। অনেকটা আমরা এগিয়েছি, 33% সংরক্ষণ সংসদে হয়ে গিয়েছে। আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন একজন মেয়ে, এটা একেবারে রাষ্ট্রপতি আগেও ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন, যারা হয়েছেন যে কেউ করে দেয়নি, কিন্তু তার যোগ্যতার জন্য, যোগ্যতার মাধ্যমেই। দ্রৌপদী মুর্মু, সে কি করে একটা উপাচার্য হলেন, ভাইস চ্যান্সেলর হলেন। বা আমাদের এর আগে যে ছিলেন আব্দুল কালাম, যে রাষ্ট্রপতি ছিলেন, এটা জেলের ছেলে, মাছ ধরতেন তার বাবা। তার উইল ফোর্স, এই উইল ফোর্সটা এখন কার কতটা আছে? আপনি এখন বহু পুরুষও কিন্তু নিভৃতে কাঁদে, তার কান্নাটা আমরা দেখতে পাই না, কাঁদে কিন্তু কোথাও মেয়েরাও কাঁদছে, ওটা আমরা দেখতে পাই, কেননা মেয়েরা হাউমাউ করে কাঁদে। কিন্তু উনি যেটা বলছেন এটা একটা সত্য কথা। একটা অংশকে আমরা দীর্ঘদিন উঠতে দেইনি। এটা ব্রাহ্মণ্য সমাজ যখন ছিল, ব্রাহ্মণ্যবাদী যে সমাজ যখন ছিল, না সেটা ঠিক আছে, কিন্তু মৌলবাদী যে চিন্তাটা, এগুলো তো এখন নেই। আর এখন আর সতীদাহ প্রথা নেই। মানে সতীদাহ প্রথা নিবারণের জন্য আন্দোলনটা কে করেছে? রাজা রামমোহন রায় করেছে। তারপরে বিধবা বিবাহ আন্দোলনটা কে করেছে? একজন পুরুষ, সে করেছে, বিদ্যাসাগর করেছে। তো এইভাবে 2 হাতে ধরে, ডান হাতে বাঁ হাত 2 হাত ধরে অর্ধেক আকাশ কথাটা কিন্তু বিবেকানন্দের। হ্যাঁ ঠিক আছে, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আমরা সেখানটায় দাঁড়িয়ে আজকের এই যখন আমরা যুদ্ধের পরিস্থিতির মধ্যে, আমি বলছিলাম যে যখন আমরা দেখছি যে বিদেশ সচিবের দুপাশে 2জন নারী অফিসার, মহিলা অফিসার, এবং মহিলা অফিসারকে দেখে পুরো দেশ যখন টকবক করছে উৎসাহে, আমরা যখন আমাদের শত্রুদের ওপর আমরা আঘাত হানছি, এবং তখন যখন আমরা দেখছি যে 2জন নারী সামনে আমাদের লিড করছে, তখন আমাদের কেমন ফিল হচ্ছে? আমরা তখন কতটা গর্বিত হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে আমরা তখন দ্বিগুণ গর্বিত হচ্ছি যে আমার বোনেরা, আমার মায়েরা, আমার দেশের কন্যারা আমাদের লিড করছে, আমরা আছি সঙ্গে। ওকে, আমরা আবার একটু রবি ঠাকুর পর্যায়ে ফিরে আসি। দিদি, 25শে বৈশাখ তো অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু অনেকেই আজকাল বলেন যে রবি ঠাকুরকে নিয়ে চর্চা এই দিনগুলোতে একটু বিশেষভাবে করি আমরা, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, কিন্তু দৈনন্দিন জীবনে রবি ঠাকুরের চর্চাটা অনেকটাই আমাদের শুধু ওই বিনোদন সর্বস্ব অনুষ্ঠানের মধ্যেই আবদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে রবি ঠাকুরকে আমরা কতটা জায়গা করে দিচ্ছি, কি মনে করেন? আমাদের যে জেনারেশন, আমার মনে হয় এই পর্যন্ত তো কোনো সন্দেহ নেই, আমরা প্রতিদিন রবীন্দ্রনাথে যাপন করি, এভাবে হোক সেভাবে হোক। দুঃখে আমরা কোথাও একটা আশ্রয় পাই, আমরা পড়েছি, একটা গান গুনগুন করি, আমরা একটা গান শুনি বা একটা কবিতা করছি। তো সেই জায়গাতে কোনো সন্দেহ নেই রবীন্দ্রনাথে আমরা প্রতিদিন যাপন করি। তারপরে এর পরের প্রজন্ম যারা, মানে ওদের কাছেও আমার মনে হয় রবীন্দ্রনাথ কিন্তু পৌঁছে গেছেন। এবার কোথাও কেউ যদি রবীন্দ্রনাথের গান ভালো লাগার জন্য গিটার বাজিয়ে শোনে, আমার কাছে, আমি তাতে খুব একটা আপত্তিকর কিছু দেখি না। আমার কাছে ভালোই লাগে, সে নিচ্ছে তো রবীন্দ্রনাথকে। তারপরেও কোথাও যেন এই যে প্রশ্নটা এসেছে, আমার মনে হয় যে কখনো কখনো রবীন্দ্রনাথ কি একটুখানি মানে হারিয়ে যাচ্ছেন একটা কিছু সংস্কৃতি, সোকল সংস্কৃতিবান মানুষের কাছে। কি আজকে রবীন্দ্রনাথ শুধু স্ক্রিপ্টের শাড়ি কিংবা স্ক্রিপ্টের পাঞ্জাবি, নাকি এর বাইরেও রবীন্দ্রনাথ তাদের জীবনে যাপনে আছেন? এই প্রশ্নটাই তো এসেছে। তো সেই বিশেষ দিনে
শুধু সেখানে চর্চা করাটা এবং সেখানে একটা গান গাইলাম সেটা চর্চা নয় কিন্তু। হ্যাঁ ঠিক, এই যে আমার মনে হয় একটা মঞ্চ সর্বস্ব হয়ে থাকলো, রবি ঠাকুর কি মঞ্চ সর্বস্ব হয়ে থাকবে? সেটা রবীন্দ্রনাথের যাপন নয়। রবীন্দ্রনাথ আমার সাথী, আমার এই দুখানা বই আমার ভীষণ প্রিয়। আমার মানে ভেতরে অসংখ্য রবীন্দ্রনাথ, এই পাতায় পাতায় রবীন্দ্রনাথ আমার রয়েছেন, এবং এরকম আমার মতো বহু মানুষ রয়েছেন, আমার চেয়ে আরো অনেক বেশি, যারা রবীন্দ্রনাথকে ধারণ করেছেন। তো সেই জায়গাটাতে আমার মনে হয় চিন্তা করা উচিত। ঠিক, আমরা যখন রবি ঠাকুরকে নিয়ে কথা বলছি, শুধু কিছু গান গাই, হ্যাঁ শুধু আমি সেটাই বলছিলাম, আমি শুরুতেই বলছিলাম যে রবি ঠাকুর তো নিজের মধ্যে একটা প্রতিষ্ঠান, তো সেখানে শুধু রবি ঠাকুরের দুটো গান গাইলাম, রবি ঠাকুরের কবিতা করলাম, মঞ্চে আমি রবি ঠাকুরের কোনো গানে রবীন্দ্রসঙ্গীতে আমি নাচ করলাম, সেটাই কি আমার শুধু রবীন্দ্র চর্চা বা সেটাই কি আমার সংস্কৃতি চর্চা? এবং তার জন্যই কি আমার রবীন্দ্রনাথকে ঠিক? তাহলে আমার দৈনন্দিন জীবনে যে আমাদের যে সংস্কৃতি চর্চা বা আমাদের যে বাংলা সংস্কৃতি চর্চা বা আমার দেশীয় যে সংস্কৃতি, তাকে আমি কতটুকু ধারণ করতে পারছি রবি ঠাকুরের চর্চার মধ্যে মনে করছেন? কি মনে করছেন আজকে আমি কতটা করতে পারছি? দেখুন, একেবারে আমরা মানে এই কথাটাতে, এই বিষয়টাতে সবাই আমরা একমত হব এমন কোনো কথা নেই, এমন কোনো ভাবনা নেই, এমন কোনো চিন্তা নেই, এমন কোনো শব্দ নেই, এমন কোনো বাক্য নেই যা রবি ঠাকুর বলে যাননি। তিনি একটা গান গেয়েছেন বা লিখেছেন আমার রবীন্দ্রসঙ্গীত, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। তো তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, সেই 164তম এখন, বা কেউ বলছেন 165তম, তো 165তম জন্ম জয়ন্তীর দিন আমি কিন্তু সেই লাইনটাই কোট করলাম। সেই লাইনটা তিনি 165 বছর না হোক, তার মাঝখান দিয়ে তো 30 বছর মাইনাস করলাম, 100 বছর তো বটে, 100 বছরের অনেক আগে তিনি এটা লিখেছেন। তাহলে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, ভেরি মানে ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে এটার মধ্যে, যে তোমাকে পুজো করছি এটাও আমার ছলনা। আচ্ছা, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। তো আমরা যদি এটা, ওই জন্য তিনি যেটা বলেছেন, আমাদের যাপিত জীবনে যদি রবীন্দ্রের যে রাবীন্দ্রিক চিন্তা ভাবনা, তার চিন্তা বোধ বা মনন, এগুলো যদি আমাদেরকে রিফ্লেক্ট না করে, আপনার মধ্যে আমার মধ্যে যদি রিফ্লেকশন না দেখি, একটা ভালো রবীন্দ্রসঙ্গীত গাইলো, গেয়ে চলে গেল ভিতরে রুমে, কত খেয়ে ফেললো, কিংবা এরপরে উল্টা পাল্টা কয়েকটা কথাবার্তা বলতে আরম্ভ করলো, বা রবীন্দ্রসঙ্গীত গিয়ে ভিতরে পেছনে গিয়ে সিগারেট টানতে শুরু করলো, রাবীন্দ্রিক চিন্তাটা ওই মুহূর্তে আর নাই, সরে গেছে, মঞ্চ পর্যন্ত সীমিত। মিছিল দেখেন, হাজার হাজার মিছিল হবে, আজকে হয়েছে, মিছিলের মধ্যে না হলো 20% হলো পাবেন যাদের চিন্তা ভাবনায় রবীন্দ্রনাথ নাই। যেতে বলেছে গিয়েছি, ছবি উঠবে, ক্যামেরায় ধরা পড়বো, মোবাইলের সামনে থাকবো, কাউকে একজন ফিট করে রেখেছি, সে আমার ছবিটা যেন তোলে, আমি একজন প্রগতিশীল মানুষ। তো এটাও 20% লোক আছে। সুতরাং সবাই না, তো সবাই না হলেও আবার কাউকে কাউকে, তিনি যেটা বলতে চাইছিলেন সেটি বলি আমি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা যাদের যাপিত জীবনে রবীন্দ্রনাথকে, আমরা বলতে আমিও নিজেকে বাদ দিচ্ছি, আমি হয়তো সেভাবে নই, যারা আমরা আমাদের মধ্যে যারা যাপিত জীবনের মধ্যে রবীন্দ্রনাথের যে ভাবনা চিন্তাগুলোকে রিফ্লেকশন ঘটাচ্ছে, তারা কিন্তু একেবারে মিছিলে না গেলেও, মিটিংয়ে না গেলেও, রবীন্দ্রসঙ্গীত স্টেজে না গাইলেও, বাড়ির মধ্যে দেখবেন আজকে চেয়ারের মধ্যে রবি ঠাকুরের একটা ফটো বসিয়ে একটা মালা দিচ্ছে, নমস্কার করছে, তার এখানে একটা তৃপ্তি সে পাচ্ছে, মানে গুরুদেবের আসনে মানে বসিয়েছে। সেখানে সেই লোকটি 10 জনের মধ্যে নেই, ক্যামেরার সামনে নেই, কোন রকমের মোবাইলের সামনেও নেই, কিংবা এই ধরনের আমাদের মতো টকশোতেও নেই, কিন্তু সে কিন্তু আমার থেকেও অনেক বেশি রাবীন্দ্রিক। এইভাবে যদি আমরা করতে না পারি, তাহলে ওই তিনি যেটা গেয়েছেন, এটা ম্যাডাম হলে ভালো গাইতে পারতেন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ওই আপনার প্রশ্নের উত্তর। ঠিক, আমি আসবো, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আসলে রবি ঠাকুরকে নিয়ে চর্চা করলে, আমি যেটা শুরুতেই বলছিলাম, এত সহজে বা অল্প সময় হয় না। তবে যেহেতু এই মুহূর্তে একটা অন্যরকম পরিস্থিতি, এবার জন্মজয়ন্তীতে আমরা জন্মজয়ন্তী পালন করছি, একটা যুদ্ধের আবহে আমরা এই মুহূর্তে রবি ঠাকুরের জন্মজয়ন্তী পালন করছি। কি মনে করেন দিদি, রবি ঠাকুরের বিভিন্ন রচনা, বিশেষ করে স্বদেশ ভাবনার যে রচনাগুলো, এই মুহূর্তে আমাদের কতটুকু আগলে নেওয়া উচিত নতুন করে, যখন আমরা দেশকে এক থাকতে হবে, আমাদের শক্ত থাকতে হবে, আমাদের সেনাবাহিনীর পাশে আমাদের দাঁড়াতে হবে, সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করতে হবে, এবং
আমাদের ভেতরে দেশাত্মবোধ যেটা সবসময় থাকে যাদের ভেতরে, বা যাদের ভেতর নেই আমি বলবো, তাদের মধ্যে নতুন করে দেশাত্মবোধটাকে জাগিয়ে তোলার জন্য আমরা রবি ঠাকুরকে কতটা আগলে নিতে পারি এই মুহূর্তে? আজকে যে সময়ের যে আমাদের কাছে সময়ের যে মানে একটা ক্রাইসিস মুহূর্ত এখন, আমরা রবীন্দ্রনাথকে অবশ্যই পাচ্ছি নানা কবিতায় নানা গানে। তিনি আমাদের অবশ্যই বলিষ্ঠ একটা জোরালো একটা চিন্তাধারা, আমাদের চেতনা। আজকে আমি এখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে ভাবছি, সেই আমারই মতো আরেক ভারতবাসী হয়তো রাজস্থানে কিংবা কাশ্মীরে কিংবা পাঞ্জাবে হয়তো আতঙ্কিত অবস্থায়, তিনিও কিন্তু একই কথা ভাবছেন। রবীন্দ্রনাথ তো হয়তো পড়েননি, ভাবছেন সারে জাহাঁ সে আচ্ছা, আমরা বলছি আমার সোনার বাংলা ভালোবাসি, উনি এরকম ভাবছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি করেন, আর স্বদেশ চেতনার যে গানগুলো বা তার যে কোনো লেখা, আমি শুধু স্বদেশ চেতন নয়, কিন্তু আমি ওইটাই ভাবছিলাম যে আমি একটা মঞ্চে গিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, সে তারপরে তার মধ্যে কিভাবে ঈর্ষা আসে, কিভাবে তার মানে খারাপ কথা বলতে ইচ্ছে হয়, তাহলে সে কিসের রবীন্দ্রনাথ, কি রবীন্দ্রসঙ্গীত সে গাইলো, কবিতা কি কবিতা সে পড়লো, সে নেমে এসে আরেকজনকে গালাগালি করছে। তো এই জায়গাগুলোতে, তো এরকম জায়গায় আমার মনে হয় ঠিক উদযাপনের চাইতেও ওই যে একটা সিম্প্যাথি বা সমমর্মিতা, সহমর্মিতা বা সমবেদনা, এই জিনিসটাও কিন্তু রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন। যিনি সারা জীবন মানবতার কথা বলেছেন। তাই আজকে রবীন্দ্রনাথের কথা বলে আমরা যদি ওই জিনিসটা ভুলে যাই যে আমি রবীন্দ্র চর্চা করছি, তাহলে সেটা দুঃখের হবে, রবীন্দ্রনাথ খুশি হবেন না। ঠিক। তবে আজকে অনুষ্ঠান শেষ করব আপনার কণ্ঠে আর ঠাকুর কবিগুরুর আরো একটি রচনা শুনে। তবে তার আগে অল্প একটু সময় আছে বাকি আমার হাতে। ডক্টর বৈদ্য, আপনার কি মনে হয় এই যে পরিস্থিতি এই মুহূর্তে যেটা চলছে, একই প্রশ্ন আপনার কাছেও রাখবো, গোটা দেশবাসী, আমাদের জাতীয় সঙ্গীত তো বটেই, আমরা যখনই বা আমাদের সেনাবাহিনী যখন প্রত্যেকটা বীর কার্যে যখনই সাকসেসফুল হয়, আমরা তখনই আমরা অবশ্যই জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আনন্দিত হই, আমরা গর্বিত হই। কিন্তু এই মুহূর্তে গোটা দেশবাসীকে ঐক্যের বার্তা দিতে, সম্প্রীতির বার্তা দিতে, এবং যে সাহস বা কি বলবো, যে শক্তি আমাদের ভেতর থেকে জাগ্রত হবে, সেখানে রবি ঠাকুর কিভাবে আমাদের প্রেরণা যোগাচ্ছে? আপনারা জানেন, প্রত্যেকেই জানেন, পদ্মার ওপারে যারা আছে তারাও জানেন, আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম যখন শুরু হয়েছিল, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মুখের মধ্যে রবীন্দ্রসঙ্গীত ছিল, রবীন্দ্র কবিতা ছিল। যারা লিডার নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে প্রত্যেকেই, গান্ধীজি বলেন, সবাই কবিগুরু শব্দটা কিন্তু গান্ধীজির দেওয়া, মহাত্মা গান্ধীজির দেওয়া, বিশ্বকবি অন্য কেউ দিয়েছে, কিন্তু কবিগুরু শব্দটা মহাত্মা গান্ধীর দেওয়া, আর মহাত্মা শব্দটাও রবীন্দ্রনাথের দেওয়া। সে যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেমন স্বামী বিবেকানন্দের চিন্তার মধ্যে, বা ধরুন সুভাষচন্দ্র বসু, তিনি লিখেছেন এক জায়গাতে, যখনই আমরা জেলে যাব, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এগুলোই হবে আমাদের শক্তি। যখন আমরা যুদ্ধে যাব, তখন আমরা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি গেয়েই আমরা যুদ্ধে যাব। এবং বাংলাদেশের ৭১ যে মুক্তিযুদ্ধটা হয়েছে, সেখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এগুলো ছিল সামনে। আজকে অপারেশন সিন্দুর যেখানে হচ্ছে, আপনি সেখানে দুইজন মহিলা, একজন কিন্তু হিন্দু, একজন কিন্তু মুসলিম, সোফিয়া কুরেশি, দুইজনই মহিলা, যারা ৯টা ক্যাম্প গুড়িয়ে দিয়েছে উগ্রপন্থীদের। এবং নারী শক্তির, ম্যাডাম বারবার যেটা বলছিলেন, নারী শক্তি, সেই নারী শক্তিকে সামনে রেখে নামও দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। তোমরা ২৭ জন হিন্দু জিজ্ঞাসা করে মারা হয়েছে, তো হিন্দু কিনা, হিন্দুকে মেরে তাদের কেউ ৫ দিনের বিয়ে হয়েছে মাত্র ৫ দিন, কারো ৭ দিন, হানিমুন করতে গেছে অধিকাংশই, তাদেরকে তাদের সিঁদুর মুছে দিয়েছ, নাম এবং সঙ্গত কারণেই ২ জন নারীকেই পাঠানো হয়েছে ফিল্ডে, ওয়ার ফিল্ডে, এবং তারা যোগ্যতার সঙ্গে ৯টা। তিনি বলছিলেন একটা কথা, এই বিষয়ে আমি একমত, আমাকে হতেই হবে, অর্ধেক না, এখন পুরো আকাশ, পুরো আকাশ জুড়েই তো তার জেট, তার ফাইটার। একদম ঠিক। আমরা অবশ্যই সেখানেই রবি ঠাকুরের প্রাসঙ্গিকতা আমরা কখনোই অস্বীকার করতে পারি না আমাদের দৈনন্দিন জীবনে। আসলে যে কোনো পরিস্থিতি কেউ না আসে, একলা চলো, সবার জন্য। আর আমরা একলা চলো বলতে বলতে আমরা গোটা ভারতবর্ষ কখনো এক হয়ে যাই, আমরা নিজেরাও বুঝতে পারি না। দিদি, অনুষ্ঠান শেষ করব আপনার কণ্ঠে কবিগুরু কোনো রচনা শুনে। আচ্ছা, আমি আসলে মনে করি যে কোনো লেখাই আসলে, বা যে কোনো যুদ্ধ, লেখা না, যুদ্ধ, যে কোনো যুদ্ধ, যে কোনো বিবাদ,
আসলে পেছনে কি থাকে, আইডেন্টিটি ক্রাইসিস, তাই না? আমরা আমাদের নিজেদের কোথাও একটা ইয়েতে ভুগি, তাই থেকে কিন্তু সমস্ত ঝগড়া বিবাদ এবং সৃষ্টি হয়। তো আমার একটা ভীষণ প্রিয় লেখা কর্ণ-কুন্তী সংবাদ থেকে আমি একটুখানি পড়ে শোনাচ্ছি। কর্ণ এবং কুন্তী দুজনেই কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস, একটা যে মানে এতটাই জটিল একটা সমস্যা দুজনের, সেই জায়গাতে কুন্তী যখন এসেছেন অন্য উদ্দেশ্যে, কিন্তু সেই দুঃখ, সেই ক্ষোভ তো তার রয়ে গেছে। এবং কর্ণের তো কথা বলেই লাভ নেই, এরকম একটা জোরালো চরিত্র, কিন্তু তাকে কিরকম ভাবে, আসলে মহাভারতের কথা তো আর বলে লাভ নেই, একটা বিশাল একটা ব্যাপার, আমাদের সমস্ত যাই বলি আমরা সবটাই উঠে এসেছে এখানে। তো যখন এসে কুন্তী পরিচয় দিচ্ছেন, কর্ণ সেই অবাকও হয়েছেন, প্লাস সেটা তার সঙ্গে একটা শ্লেষ, তুমি কুন্তী, অর্জুন জননী। কুন্তী কি বলছে, অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নিবেদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে জর্জর বক্ষে, কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন, অর্জুন জননী সেজে। যবে কৃপা আসি তোমারে পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায়ে রহিলে সেই লজ্জা আভাখানি। দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে, কে সে অভাগিনী, অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক। ধন্য তারে, মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ি রাশি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেন কালে করি পথ, রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরথ আনন্দ বিহ্বল। তখনই সে রাজ সাজে, চারিদিকে কুতূহলী জনতার মাঝে, অভিষেক সিক্ত শির লুটায়ে চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল, সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে, ওগো বীর মনি আসিছিল, আমি সেই অর্জুন জননী। বেশ, যতবারই কর্ণকুন্তী সংবাদ শুনি মনে হয় আবারও শুনি, আবারও যেন নতুন করে শুনতে ইচ্ছে করে। অসংখ্য ধন্যবাদ, সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানের। নন্দিতাদি আপনাকেও ধন্যবাদ, চট্টোবৈদ্য আপনাকেও ধন্যবাদ আজকে আলোচনার সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন গভীর স্বদেশ প্রেমী। তার স্বদেশ ভাবনার একটি সামগ্রিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি ছিল। তিনি দেশপ্রেমকে শুধুমাত্র রাজনৈতিক বা ভৌগোলিক সীমারেখা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাননি, বরং এটিকে একটি সাংস্কৃতিক এবং মানবিক ঐতিহ্য হিসেবে দেখতে চেয়েছিলেন, যেখানে দেশপ্রেমকে শুধুমাত্র জাতীয়তাবোধ বা রাজনৈতিক উদ্দেশ্যে সীমাবদ্ধ করা হয়নি। তিনি চেয়েছিলেন দেশের সকল মানুষের মধ্যে বোঝাপড়া ও ভালোবাসার সম্পর্ক বিদ্যমান থাকবে। তাই তো বিশ্ববরেণ্য কবি আজও আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক। আপনাদের সবাইকে আরও একবার রবীন্দ্র জন্মজয়ন্তীর শুভেচ্ছা জানাই। আর এই মুহূর্তে দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।